নম্বর প্রশ্নে যাব। জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। কল্পনাবিলাসী তপন ছেলেবেলা থেকেই মনে করত লেখকরা বুঝি আকাশ থেকে পড়া জীব, কিন্তু নতুন মেসমশাইকে স্বচক্ষে দেখার পর তপনের মন থেকে ভ্রান্ত ধারণা দূর হয়। তপন লক্ষ্য করে অন্যান্যরা যেমন দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে অর্ধেক খাবার তুলিয়ে দেন, ঘুমোন, স্নান করেন, লেখক মেসো সেই সব করেন। অর্থাৎ লেখক মেসোমশাইয়ের জীবন প্রণালীর সঙ্গে তপনের বাবা, মেজ কাকু বা ছোটো মামাদের জীবন প্রণালীর সঙ্গে কোনো পার্থক্য নেই। লেখিকার শব্দচয়ন অনুসারে এভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, কিন্তু সমগ্র গল্পটি পাঠ করলে পাঠকের বুঝে নিতে অসুবিধা হবে না যে গল্পের শেষাংশে পৌঁছে তপনের প্রকৃত জ্ঞানচক্ষু খুলেছিল। গল্পে তপন নামে এক কিশোর বালক গল্প লেখার তীব্র বাসনা এবং পরিণামে তার মোহভঙ্গের কাহিনীর আড়ালে মহেশ্বরী দেবী আমাদের আত্মনির্ভরশীলতা মাধ্যমে আশা পূরণের বাণী শুনিয়েছেন। গল্পানুসারে তপন হয়তো ছোট্ট একটি ছেলে, কিন্তু অনুভূতির মানদণ্ডে সে সমস্ত পাঠককুলের জ্ঞানচক্ষু। তাই সব দিক দিয়ে বিচার করলে গল্পের এই ব্যঞ্জনধর্মী নামকরণটি সর্বাংশে সার্থক ও যথাযথ বলে প্রমাণিত হয়। কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। কার সম্পর্কে এই উক্তি? বক্তা কীভাবে বুঝেছেন তিনি যে একেবারে নিছক মানুষটা? অনুরূপ লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব না, তপনের মতোই মানুষ। তপনের এই সিদ্ধান্ত কীভাবে উপনীত হয়েছেন? প্রথিতযশা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। তপনের ছোটো মেসো অর্থাৎ নতুন মেসোমশাই সম্পর্কে প্রদত্ত উক্তিটি করা হয়েছে। কল্পনাবিলাসী তপন ছেলেবেলা থেকে মনে করতো যে লেখকরা বুঝি আকাশ থেকে পড়া জীব। এই অবস্থায় সে জানতে পারে তার নতুন মেসোমশাই একজন প্রতিষ্ঠিত লেখক। তখন তপন বিস্মিত হয়। মামার বাড়িতে মেসোমশাইয়ের কাছে থেকে দেখার ফলে তপন বুঝতে পারে অন্যান্যরা যেমন দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে অর্ধেক খাবার তুলিয়ে দেন, ঘুমোন, স্নান করেন, লেখক মেসো সেই সব করেন। অর্থাৎ লেখক মেসোমশাইয়ের জীবন প্রণালী সঙ্গে তপনের বাবা, মেজ কাকু বা ছোটো মামাদের জীবন প্রণালীর সঙ্গে কোনো পার্থক্য নেই। এছাড়া ছোটো মামাদের মতোই নতুন মেসোমশাই খবরের কাগজে নানান বিষয় নিয়ে প্রবল গল্প ও তর্ক করেন এবং শেষ পর্যন্ত এদেশে কিছু হবে না বলে সেজে গুজে সিনেমা দেখতে কিংবা বেড়াতে বেরিয়ে যান। তখন ভালোভাবেই বুঝতে পারে লেখক মেসোমশাইয়ের মধ্যে কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, আর পাঁচটা নিছক মানুষের সঙ্গে মেসোর কোনো পার্থক্য নেই। তিনি একেবারে নিছক মানুষ। এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। ভয়ানক আনন্দের খবর কোনটি? খবরটি ছোটো মাসিকে দেওয়ার ফল কি হয়েছিল? সুসাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। ভয়ানক আনন্দের খবর। লেখক মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে কিশোর তপন এক নিথর দুপুরে নিজের হোম টাস্কের খাতায় একটা আস্ত গল্প লিখে ফেলেছে। তপনের প্রথম গল্প লেখার সংবাদটি এখানে ভয়ানক আনন্দের খবর বলা হয়েছে। খবরটি ছোটো মাসিকে দেওয়ার ফল। প্রত্যেকেই প্রিয়জনের কাছে নিজের সৃষ্টির কথাটি সবার আগে তুলে ধরতে ব্যাকুল হয়ে ওঠে। তপনও সেটিই করেছে। যদিও ছোটো মাসি তপনের চাইতে 8 বছরের বড়, তবুও মামার বাড়িতে এলে তপন তার সব আহ্লাদ মেটাতে ছোটো মাসির কাছেই। এই জন্যই গল্প লেখার ভয়ানক আনন্দের খবরটি সে সর্বাগ্রে ছোটো মাসিকে দিয়ে বসে। ফলস্বরূপ মাসির সন্দেহ প্রকাশ। ছোটো মাসি তপনের গল্প চোখ বুলিয়ে তপনের অতিরঞ্জিত প্রশংসা করেন এবং গল্পটি সে কোনো জায়গা থেকে টুকলিফাই করেছে কিনা সেটা জানতে চান। মেসোকে দেখানোর সিদ্ধান্ত। এরপর তপনের ছোটো মাসি গল্পটি লেখক স্বামী কাছে গিয়ে দেখানোর জন্য নিয়ে যান। মেসোমশাইয়ের ঘুম ভাঙানো দিবানিদ্রায় রত স্বামীর ঘুম ভাঙিয়ে তিনি মেসোকে গল্পটা পড়ানোর জন্য উদগ্রীব হয়ে ওঠেন। তপনের আপত্তি। ছোটো মাসি যখন তার স্বামীর হাতে গল্পটি তুলে দিচ্ছেন
তখন তপন মনে মনে পুলকিত হলেও মুখে না করে তপন প্রবল আপত্তি জানিয়েছিল। মেসোর প্রস্তাব ছোট মেসোমশাই তপনের গল্পটি প্রশংসা করেন এবং সেটিকে সন্ধ্যাতারায় পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তপন প্রথমে ঠাট্টা ভাবলেও মেসোর মুখে করুণাচল দেখে আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যান। মাসিও তার স্বামীকে গল্পটি ছাপানোর জন্য অনুরোধ করেন।